আমরা ২ জন হইলাম। আচ্ছা, শুরু করি আমরা তাইলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে বাংলা ব্যাকরণের একটি বিষয়, শব্দ গঠনের একটি বিষয় উপসর্গ। সেই উপসর্গ নিয়ে আলোচনা করব। উপসর্গ কি? উপসর্গের কাজ কি? উপসর্গের শ্রেণীবিভাগ এই সংক্রান্ত আলোচনা করব। উপসর্গ কি? উপসর্গ হচ্ছে কিছু শব্দাংশ বা শব্দখণ্ড। এগুলো অব্যয়বাচক। অব্যয় সম্পর্কে আমাদের ধারণা আছে। অব্যয় হচ্ছে সেই শব্দ শ্রেণী যেগুলার আকার আকৃতির কোনো পরিবর্তন হয় না, এগুলি হচ্ছে অব্যয়। তো উপসর্গ হচ্ছে এমনতর কিছু অব্যয়বাচক শব্দাংশ যাদের নিজস্ব কোনো অর্থ নেই, অথচ অন্য শব্দের পূর্বে যুক্ত হয়ে তার অর্থ পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। যদিও এই শব্দাংশগুলার নিজেদের কোনো অর্থ নেই, কিন্তু এগুলা মূল শব্দের পূর্বে বসে মূল শব্দের অর্থের পরিবর্তন করতে পারে, এই সক্ষমতা তার আছে। আমরা উদাহরণ হিসাবে দেখতে পাই, যেমন এই যে প্রকার শব্দটি। প্রকার শব্দটি দেখো, এখানে মূল শব্দটা হচ্ছে কার, আর এই কার শব্দের আগে যুক্ত হয়েছে প্র এই শব্দাংশ। এই প্র শব্দাংশ যুক্ত হয়ে নতুন একটি শব্দ হয়েছে প্রকার। আর দেখো যে বিষয়টা কার, এই কার শব্দের যে অর্থ ছিল সেই অর্থের পরিবর্তন ঘটিয়েছে উপসর্গ প্রযুক্ত হয়। এই প্রটা হচ্ছে উপসর্গ। ঠিক একইভাবে আমরা দেখো, কথা হচ্ছে একটি মূল শব্দ। কথা, এই কথা মূল শব্দের আগে উপ এই শব্দাংশ যুক্ত হয়েছে, হয়ে নতুন শব্দ গঠিত হয়েছে উপকথা। তো এই উপকথা, কথা, কথা শব্দের আগে উপ এই যে শব্দাংশ যুক্ত হয়েছে, নতুন শব্দ গঠিত হয়েছে, সেটা হচ্ছে উপকথা। এই উপকথার উপটা হচ্ছে উপসর্গ। এই উপ বা প্র এদের নিজেদের কোনো অর্থ নেই, কিন্তু এরা মূল শব্দ কার এবং কথা এর সাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করছে, প্রকার, উপকথা। তো যে শব্দাংশ বা শব্দখণ্ড যাদের নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু মূল শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে এবং মূল শব্দের অর্থের পরিবর্তন ঘটায়, এদেরকেই বলা হচ্ছে উপসর্গ। আমরা ব্যাকরণে দেখি একটা প্রশ্ন প্রায় বৎসরই পরীক্ষাতে আসে বা স্যারেরা ক্লাসের পরীক্ষায় দেন, যেমন উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্যুতকতা আছে, এই প্রশ্নটা হয়। তো প্রথমে আমরা এই প্রশ্নটার এই বাক্যটার অর্থ দেখি। হ্যাঁ, উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থাৎ উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, এই কথাটি বলা হচ্ছে। আমরা আগে উপসর্গ সংক্রান্ত যে আলোচনা করেছি সেখানেই আমরা বলেছি যে উপসর্গ হচ্ছে কিছু সংখ্যক শব্দাংশ যাদের নিজস্ব কোনো অর্থ নেই। তাহলে এটা আমাদের পরিষ্কার, প্র উপ এগুলোর নিজস্ব কোনো অর্থ নেই। তারপরের অংশে যে কথাটা বলা হচ্ছে, কিন্তু অর্থ দ্যুতকতা আছে, অর্থাৎ এই উপসর্গগুলার নিজেদের অর্থ না থাকলেও এরা কি করতে পারে, মূল শব্দের অর্থের দ্যুতনা ঘটাতে পারে, অর্থাৎ মূল শব্দের অর্থের পরিবর্তন ঘটাতে পারে, সেটা বহুমাত্রিক পরিবর্তন। হ্যাঁ, তো এই কথাটাকে আমরা ব্যাখ্যা করলে দেখো কি দাঁড়ায়, যে উপসর্গ নিজস্ব অর্থ নেই, এরা কোথাও পৃথকভাবে ব্যবহৃত হয় না, স্বাধীনভাবে এরা ব্যবহৃত হয় না, ধাতু বা মূল শব্দের পূর্বে বসে। এই উপসর্গগুলা কোথায় বসে? মূল শব্দ বা ধাতু তার পূর্বে বসে, অর্থাৎ আগে আগে বসে। আর বসে তারা কি করে,
মূল যে শব্দ ছিল, মূল শব্দের যে অর্থ ছিল, সেই অর্থটার পরিবর্তন ঘটায়। সেই পরিবর্তন বহুমাত্রিক পরিবর্তন। হ্যাঁ, সংকুচন হতে পারে, সম্প্রসারিত হতে পারে, পরিপূর্ণতা হতে পারে, বা নতুন অর্থ হতে পারে। এই ধরনের কাজ করে কারা করে? উপসর্গ করে। এ কারণেই বলা হচ্ছে যে উপসর্গের নিজস্ব অর্থ নেই, অর্থাৎ অর্থবাচকতা নেই, কিন্তু অর্থ দ্যুতকতা আছে। নতুন অর্থ আনয়নের বা অর্থ পরিবর্তনের এই ক্ষমতা উপসর্গের আছে। যেমন মান। মান হচ্ছে একটা মূল শব্দ। এই মান শব্দের পূর্বে অনু উপসর্গটা যুক্ত হয়েছে, হয়ে কি হচ্ছে? নতুন শব্দ গঠিত হচ্ছে অনুমান। আবার দেখো অপ। মান, এই মূল শব্দের আগে অপ উপসর্গটা যুক্ত হয়ে নতুন শব্দ হচ্ছে অপমান। যেখানে মান ছিল সেখানে অপমান, বিপরীত অর্থ হয়ে যাচ্ছে না? মান, এর আগে অভি, এই অভি উপসর্গ যুক্ত হয়ে কি হচ্ছে? অভিমান। হ্যাঁ, এই যে নতুন শব্দ আনয়ন করতে পারে, অর্থের পরিবর্তন ঘটাতে পারে, উপসর্গের এই ক্ষমতা আছে, কিন্তু তার নিজের কোনো অর্থ নেই। এই অনু, অপ, অভি, এদের নিজস্ব কোনো অর্থ নেই। তাহলে আমরা উপসর্গ কি, এই কথাটা এখন নির্দ্বিধায় বলতে পারি যে উপসর্গ হচ্ছে অব্যয়বাচক শব্দ বা শব্দাংশ। উপসর্গ কি? উপসর্গ হচ্ছে কিছু শব্দাংশ। এগুলো কোন ধরনের শব্দাংশ? এগুলো হচ্ছে অব্যয়বাচক শব্দাংশ। তারপরে আমরা যে কথাটা বলছি যে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, এরা নিজে থেকে কোনো অর্থ প্রকাশ করতে পারে না। আর কি? উপসর্গ মূল শব্দের পূর্বে বসে। এই উপসর্গটা কোথায় যুক্ত হয়? উপসর্গটা যুক্ত হয় মূল যে শব্দ বা ধাতু আমরা যেটা বলছি, সেই মূল শব্দ বা ধাতুর আগে আগে বসে। আর বসে পড়ে তারা কি করে? বসে পড়ে একটা নতুন রূপ ধারণ করে, অর্থাৎ নতুন শব্দ গঠন করে। উপসর্গ যুগে নতুন শব্দ গঠিত হয়। আর গঠিত শব্দ কি করে? গঠিত শব্দ মূল শব্দের যে অর্থ ছিল সেই অর্থের পরিবর্তন ঘটায়, বহুমাত্রিক পরিবর্তন। সেটা কোন ধরনের হতে পারে? সম্প্রসারিত হতে পারে, সংকুচিত হতে পারে, অথবা নতুন অর্থ হতে পারে। তাহলে উপসর্গ কি? উপসর্গ হচ্ছে অব্যয়বাচক শব্দ বা শব্দাংশ যাদের নিজস্ব কোনো অর্থ নেই। এরা মূল শব্দের পূর্বে বসে বসে নতুন শব্দ গঠন করে, আর মূল শব্দের যে অর্থ ছিল সেই অর্থটাকে পরিবর্তন, পরিবর্ধন, সম্প্রসারণ, সংকুচন ইত্যাদি বা নতুন অর্থ আনয়ন করে। যেমন মিল। এই মিল শব্দের আগে আমরা অযুক্ত করে হয়ে গেল অমিল, বিপরীত অর্থ হয়ে গেল। নাম। নাম, নামের আগে সু, নতুন শব্দ হলো সুনাম, সুখ্যাতি, এই সম্প্রসারিত হলো অর্থ। বন। বন শব্দের আগে উপশব্দ যুক্ত হয়ে কি হচ্ছে? উপবন হচ্ছে। বন। হ্যাঁ, বনের সদৃশ যেটা বন, বন ছিল পুরো পরিপূর্ণ একটি অর্থ, সেখানে উপযুক্ত হয়ে সেই উপবন হয়ে গেল। তার মানে কি? বনের অর্থটাকে সংকুচিত করে ফেললো। তো এই যে হ্যাঁ, অ, সু, উপ, যে বর্ণ বা শব্দাংশ এই মূল শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করলো আর মূল শব্দের অর্থের পরিবর্তন করলো, সেগুলাকেই আমরা বলছি উপসর্গ। এখানে অ, সু, উপ, এগুলো হচ্ছে উপসর্গ। তাহলে উপসর্গ কি? হ্যাঁ, উপসর্গ কি করে, কিভাবে, সেগুলো আমরা দেখলাম। তো উপসর্গের কাজ কি? দেখো উপসর্গের কাজ। উপসর্গ, এই শব্দটার অর্থ হচ্ছে উপসৃষ্টি। উপসৃষ্টি শব্দ, এই উপসর্গ কি করে? শব্দের অর্থের বৈচিত্র্য আনয়ন করে, বহুমাত্রিকতা আনয়ন করে। উপসর্গ কি কি কাজ করে, কি কিভাবে বৈচিত্র্য আনয়ন করে? দেখো, নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করে। উপসর্গ যুগে আমরা বাংলা ভাষায় নতুন শব্দ তৈরি করতে পারি। যেমন হার। এই হার শব্দের আগে প্রযুক্ত হয়ে প্রহার হলো। হার, হার শব্দটাকে আমরা সাদামাটা ভাবে যদি হারের অর্থ গ্রহণ করি তাহলে কি হবে? যে হেরে যাওয়া, পরাজিত হওয়া, অথবা মেয়েদের গলায় পরার একটা অলংকার হার। কিন্তু এর আগে এই প্রযুক্তটা যুক্ত হয়ে প্রহার।
এটা নতুন শব্দ তৈরি হয়ে গেল বাংলা ভাষায়। তারপরে দ্বিতীয় যেটা হচ্ছে শব্দের অর্থের পূর্ণতা দান। শব্দের অর্থের পূর্ণতা দান, অর্থাৎ শব্দের অর্থটাকে পরিপূর্ণতা দান করে। যেমন পূর্ণ, পূর্ণ, গ্লাসটি পানিতে পূর্ণ, হ্যাঁ, আর এর আগে পরিযুক্ত হয়ে কি হচ্ছে পরিপূর্ণ। এই পূর্ণ হচ্ছে, পূর্ণটা হচ্ছে বরাট, আর পরিপূর্ণটা হচ্ছে সম্পূর্ণরূপে বরাট। অর্থাৎ পূর্ণ শব্দটাকে পূর্ণতা দান করছে এই পরি উপসর্গ। তার মানে শব্দের অর্থের পূর্ণতা দান করে উপসর্গ। তারপর দেখো শব্দ হচ্ছে, শব্দটা মিউট করো, লিপি সম্ভবত। শব্দের অর্থের সম্প্রসারণ করা, যেমন তাপ, তাপ, তাপ হচ্ছে উত্তাপ, হ্যাঁ, উষ্ণতা, সক্ষমতা, এই অর্থে, ক্ষমতা অর্থে। তো এখানে অর্থের সম্প্রসারণ কিভাবে হচ্ছে দেখো, প্র, এই প্র উপসর্গ যুক্ত হয়ে নতুন শব্দ হচ্ছে প্রতাপ। প্রতাপ, প্রতাপ, প্রতিপত্তি, হ্যাঁ, ক্ষমতা, এই ভাবটাকে, অর্থটাকে সম্প্রসারিত করছে, বাড়িয়ে দিচ্ছে প্রতাপ। অর্থ সংকুচন, যেমন রাজি, রাজি অর্থাৎ কোনো বিষয়ে সম্মতি, এর আগে নিম উপসর্গ যুক্ত হয়ে নিম রাজি। যেখানে রাজি ছিল, সম্মতি ছিল, সেখানে নিম এই উপসর্গটা যুক্ত হয়ে রাজির অর্থটাকে সংকুচিত করে নিয়ে আসছে, নিম রাজি। হ্যাঁ, যে পুরো পরিপূর্ণ সম্মতি নেই অর্থে, হ্যাঁ, নিম রাজি। শব্দের অর্থের পরিবর্তন ঘটানো, উপসর্গ কি করে শব্দের অর্থের পরিবর্তন ঘটায়। যেমন কথা, এর আগে উপযুক্ত হয়ে কি হচ্ছে উপকথা। গল্প, হ্যাঁ, তো এই যে উপকথা হচ্ছে গল্প। তো কথাটাকে মূল শব্দ থেকে উপতে নিয়ে গেছে, উপসর্গ উপযুক্ত হয় উপকথা। তো উপসর্গ এই কাজগুলা করে। তাহলে লিপি তোমার এটা মিউট করো। আচ্ছা, আমি করে দিলাম। তো উপসর্গ কি, উপসর্গ কি কাজ করে আমরা এগুলা দেখলাম। এখন বাংলা ভাষায় এই যে উপসর্গ, যে শব্দাংশ আমরা বাংলা ভাষায় ব্যবহার করছি, বাংলা ভাষায় নতুন নতুন শব্দ তৈরির ক্ষেত্রে আমরা যেগুলাকে ব্যবহার করছি, এই উপসর্গগুলাকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে সেটা আমরা দেখব। উপসর্গের শ্রেণী বিভাগ। বাংলা ভাষায় আমরা যে সকল উপসর্গ পাই, সেই সকল উপসর্গকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রথমে হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গ, তোমাদের সম্ভবত মনে আছে বাংলা ভাষার শব্দ শ্রেণীকে উৎস বা ভূৎপত্তি অনুসারে 5 ভাগে ভাগ করা হয়েছে। তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। মনে থাকার কথা, এগুলো তোমরা ক্লাস 8 থেকে পড়ে আসছো। তো এই যে শ্রেণীবিভাগ, শ্রেণীবিভাগ যদি আমাদের মাথায় থাকে তাহলে আমরা বলতে পারি খাঁটি বাংলা শব্দ কোনগুলা। খাঁটি বাংলা শব্দ হচ্ছে আমাদের এই অঞ্চলের আদি অধিবাসী যারা ছিল, তারা বাংলা ভাষার যে রূপে কথা বলতো, সেই রূপের কিছু শব্দ আধুনিক বাংলা ভাষায়ও আমরা গ্রহণ করেছি, ব্যবহার করছি। ওই শব্দগুলোই হচ্ছে খাঁটি বাংলা শব্দ। তো সেই খাঁটি বাংলার শব্দ, যেটা আমাদের আদি অধিবাসীদের মুখের ভাষা, সেগুলা নির্ধারিত। হ্যাঁ, তো সেই নির্ধারিত খাঁটি বাংলা শব্দগুলার সাথে যে সকল উপসর্গ পাওয়া গেছে, সেই উপসর্গের সংখ্যা হচ্ছে 21টি। খাঁটি বাংলা শব্দে যে উপসর্গ পাওয়া গেছে সেগুলা গুণে দেখা হয়েছে, সেখানে 21টি উপসর্গ। এগুলা কি কি? যেমন অ, অগা, অজ, অন, আ, আর, আন, আব, ইতি, উন, কদ, কু, নি, পাতি, বি, রাম, সা, স, সা, সু, হা। এই যে 21টা, এই 21টা হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। এই 21টার এক একটা দিয়ে অনেকগুলা শব্দ তৈরি হয়। তারপর দেখো সংস্কৃতাগত উপসর্গ।
আমাদের বাংলা ভাষায় কিছু শব্দ আছে যে শব্দগুলা সংস্কৃত ভাষা থেকে এসেছে, সরাসরি সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় এসে গেছে। এগুলাকে বলা হচ্ছে সংস্কৃত আগত শব্দ বা সংস্কৃত শব্দ। তো বাংলা ভাষায় ব্যবহৃত এই যে সংস্কৃত শব্দ, তাও নির্ধারিত। গুণে দেখা গেছে যে সংস্কৃত ভাষা থেকে আমরা কতটি শব্দ নিয়েছি। যেহেতু সংস্কৃত ভাষা বর্তমানে মৃত ভাষা, অতএব সেখান থেকে আর নতুন করে কোনো শব্দ আসার সুযোগ নেই। এ কারণেই আমরা সেই সংখ্যাটা গুণে নির্ণয় করতে পারি। সেখানে গুণে দেখা গেছে 20টি উপসর্গ আছে। যেমন প্র, পরা, অপ, সম, নি, অব, অনু, নির, দূর, বি, অধি, সু, উত, পরি, প্রতি, অভি, অতি, অপি, উপ, আ। এই 20টা, এগুলা সংস্কৃত উপসর্গ। সংস্কৃত উপসর্গ মানে কি? সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় যে সকল শব্দ এসেছে সেই শব্দগুলোর সাথে এই উপসর্গগুলা এসেছে। প্রত্যেকটা দিয়ে আমরা অনেকগুলা সংস্কৃত শব্দ বাংলা ভাষায় পাই। তারপর দেখো বিদেশাগত উপসর্গ, অর্থাৎ খাঁটি বাংলা ভাষা আর সংস্কৃত ভাষার বাইরে পৃথিবীর অন্যান্য ভাষা থেকে আমরা যে সকল শব্দ বাংলা ভাষায় নিয়েছি, ব্যবহার করছি, সেই বিদেশি ভাষাগুলার সাথে যে উপসর্গগুলা বাংলা ভাষায় এসেছে, এবং যেহেতু বাংলা ভাষা জীবন্ত ভাষা, এই ভাষা আমরা প্রাত্যহিক কাজে ব্যবহার করছি, হ্যাঁ, অতএব এই ভাষায় অনাগত সময়ে, সামনের সময়গুলোতেও নতুন নতুন শব্দ বিদেশি ভাষা থেকে আসবে। সে কারণে বিদেশি ভাষা থেকে আগত বাংলা ভাষায় ঠাঁই নেওয়া উপসর্গের সংখ্যা নির্ণয় করা সম্ভব নয়, কেননা প্রতি মুহূর্তে নতুন নতুন শব্দ আসছে, আর নতুন নতুন শব্দের সাথে নতুন নতুন উপসর্গ আসছে। এ কারণে বিদেশি ভাষা থেকে আগত উপসর্গ, অর্থাৎ বিদেশি উপসর্গ সংখ্যা নির্ণয় করা যায় না। তো কিছু কিছু উপসর্গ ইতোমধ্যে যে সকল উপসর্গ এসেছে, আমরা পেয়েছি, সেই উপসর্গগুলোর মধ্যে থেকে কিছু কিছু উপসর্গ এখানে তুলে দেওয়া হলো। যেমন ইংরেজি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে যে সকল উপসর্গ, সেগুলোর মধ্যে কয়েকটি দেওয়া হচ্ছে, যেমন ফুল, হাফ, হেড, সাব, এগুলো ইংরেজি উপসর্গ। ফার্সি উপসর্গ হচ্ছে কর, দর, নিম, ফি, বে, বদ। আরবি উপসর্গ হচ্ছে আম, খাস, লা, গর। হিন্দি আর উর্দু আর হিন্দি হচ্ছে হর, হরেক, এইগুলা। তো এই যে পৃথিবীর বিভিন্ন ভাষা থেকে যে সকল শব্দ এসেছে, সেই সকল শব্দের সাথে আমরা উপসর্গ পেয়েছি। তাহলে উপসর্গ কয় প্রকার? উপসর্গ হচ্ছে 3 প্রকার: খাঁটি বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ, বিদেশি উপসর্গ। বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ, বিদেশি উপসর্গ। বাংলা উপসর্গ কোনগুলা? যে এদেশের আদি অধিবাসীরা বাংলা ভাষার যে রূপে কথা বলতেন, সেই রূপের যে সকল শব্দ বাংলা ভাষায় আছে, সেই শব্দগুলার সাথে আমরা যে সকল উপসর্গ পেয়েছি, সেগুলোই হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। এটার সংখ্যা হচ্ছে 21। আর সংস্কৃত আগত বা সংস্কৃত ভাষা থেকে যে সকল শব্দ বাংলা ভাষায় এসেছে, সেই শব্দগুলোর সাথে আমরা যে সকল উপসর্গ পেয়েছি, সেটা গুণে দেখা হয়েছে 20টি। আমরা এই 20টি উপসর্গ এখানে দেয়া আছে। আবার আমরা কি বলছি? যে বিদেশি উপসর্গ, অর্থাৎ বাংলা এবং সংস্কৃত শব্দের বাইরে পৃথিবীর অন্যান্য ভাষা থেকে যে সকল শব্দ বাংলা ভাষায় এসেছে বা আসছে, হ্যাঁ, তো যেগুলা এসেছে সেই শব্দগুলার মধ্যে আমরা খুঁজে খুঁজে যে উপসর্গগুলা পেয়েছি, সেগুলার একটি তালিকা এখানে কয়েকটি ভাষার আমরা দিয়েছি, আরো অনেকগুলা আছে, অজস্র আছে। হ্যাঁ, তো এখানে ইংরেজি আমরা বলেছি ফুল, হাফ, হেড, সাব। ফার্সি কর, কার, দর, নিম, ফি, বে, বদ। আরবি আম, খাস, লা, গর। উর্দু আমরা বলছি উর্দু, হিন্দি বলছি হর, হরেক, এইগুলা। তো এখন আমাদের এই প্রশ্নটা কি হতে পারে? প্রশ্নটা হতে পারে যে উপসর্গ বলতে কি বুঝো? উপসর্গের শ্রেণী বিভাগ উদাহরণ সহ আলোচনা করো। আমরা কি বলছি? যে উপসর্গ কি, উপসর্গের শ্রেণী বিভাগ উদাহরণ সহ আলোচনা করো, একটি প্রশ্ন হতে পারে। অথবা কি হতে পারে? যে বাংলা ভাষায় শব্দ তৈরির বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে উপসর্গ একটি। তো এই উপসর্গের
শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করো। আরেকটি হতে পারে, ওই যে আমরা আগেই দেখেছি যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্যুতকতা আছে, আলোচনা করো। এটা প্রশ্ন। প্রশ্ন আমরা কি বলছি, যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্যুতকতা আছে, আলোচনা করো। এটা একটা প্রশ্ন হতে পারে। আরেকটা প্রশ্ন হতে পারে, যেমন বাংলা ভাষায় উপসর্গ কি, এটা প্রশ্ন থাকবে। এর সাথে সাথে যে খাঁটি বাংলা উপসর্গ কয়টি ও কি কি, তাদের প্রত্যেকটি দিয়ে একটি করে শব্দ তৈরি করো। অথবা হতে পারে হ্যাঁ, যে কোনো 5টি বা 6টি উপসর্গ দিতে পারে, হ্যাঁ, দিয়ে বলতে পারে যে এই উপসর্গ যুগে একটি করে বা দুটি করে শব্দ গঠন করো। যেমন এখানে ও আছে, এই অ শব্দ দিয়ে একটা শব্দ তৈরির কথা বললো। আমরা কি করতে পারি, অ শব্দ দিয়ে অ যুগ চেনা, অচেনা, অ যুগ মিল, অমিল, হবে না? হবে। যেমন প্র, প্র দিয়ে আমরা বলতে পারি যে প্র দিয়ে একটি শব্দ তৈরি করো। আমরা কি বলতে পারি, প্র যুগ মান, প্রমাণ, প্র যুগ হার, প্রহার। ঠিক আছে? যেমন ফুল, ফুল দিয়ে বলতে পারে যে একটি শব্দ তৈরি করো, ফুল যুগ শার্ট, ফুল শার্ট। হাফ যুগ কি, হাফ যুগ স্কুল, হাফ স্কুল। এইভাবে বলতে পারে খাস দিয়ে, খাস, খাস যুগ কামরা, খাস কামরা। এইভাবে আমরা করতে পারি। তো প্রশ্নটা এভাবে হতে পারে যে উপসর্গ কি, আর কয়েকটি উপসর্গ দিয়ে বলতে পারে প্রত্যেকটা দিয়ে একটি করে শব্দ তৈরি করো। তো আমাদের আজকের পাঠের প্রশ্ন আমরা কি বলছি, যে উপসর্গ কি বা উপসর্গ বলতে কি বুঝো, আর তারপরের অংশটুকু কি, যে উপসর্গের শ্রেণী বিভাগ কয় প্রকার ও কি কি, উদাহরণ সহ আলোচনা করো। এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হতে পারে যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্যুতকতা আছে, আলোচনা করো। তৃতীয় প্রশ্ন হতে পারে কয়েকটি উপসর্গ দিয়ে বলতে পারে যে প্রত্যেকটা উপসর্গ দিয়ে একটি করে শব্দ গঠন করো। আমরা ঘরে বসে বসে আমাদের হাতের কাছে যে ব্যাকরণ বইটি আসে, সেই ব্যাকরণ বইটি যদি আমরা একটু মনোযোগ সহকারে পড়ি, তাহলে এই 3টি প্রশ্ন, আমরা যে 3টি প্রশ্নের কথা বললাম, 3টি প্রশ্নের সমাধান পেয়ে যাব। অথবা আমরা এই ক্লাসে যে স্লাইডগুলো তৈরি করেছি, সেখান থেকেও আমরা এই প্রশ্নগুলোর আনসার তৈরি করে নিতে পারব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে অন্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ হাফেজ।